আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ক্লাস 9-10 এর জন্য খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আর এই চেঞ্জিং সেন্টেন্সের পুরো জার্নিটা জুড়ে আমি তোমাদের সাথে আছি, উম্মে হানি। তো চলো শুরু করে ফেলি। সো ক্লাস 9-10 এর জন্য চেঞ্জিং সেন্টেন্স পড়তে গেলে আমাদের আসলে কি কি টপিক কভার করতে হবে সেটা আগে দেখে নিই। তো এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের জন্য আমাদেরকে প্রথমত অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি, চেঞ্জেস অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং প্রত্যেকটার ভাইস ভার্সা আমাদেরকে পড়তে হবে। তো আজকের পুরো ক্লাসটা জুড়ে আমরা শুরুতেই আমাদের প্রথম যে টপিকটি আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটাকে আমরা কভার করার চেষ্টা করব। বিষয়টা কিন্তু খুবই সহজ, ঘাবড়ানোর কোনো কিছুই নেই। ওকে, তো শুরুতে আমরা কি বুঝে নিই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে আমরা চেঞ্জ করব জিনিসটা আসলে কি। অ্যাফার্মেটিভ জিনিসটা কি আর নেগেটিভ জিনিসটা কি? অ্যাফার্মেটিভ জিনিসটাকে যদি আমরা নর্মাল ভাষায় বাংলা করি সেটা হচ্ছে হ্যাঁ বোধক। তার মানে কোনো কিছু যখন আমরা হ্যাঁ বোধক ভাবে বলি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর নেগেটিভ মানে হচ্ছে যখন সেটাকে আমি উল্টা করে বলি, না করে বলি, সেটা হচ্ছে নেগেটিভ। যেমন আমি যদি বলি সে একটি ভালো ছেলে, এর বিপরীত কি হবে? সে একটি খারাপ ছেলে, তাই না? কিন্তু এখানে একটা কথা আছে, আমাদের 9-10-এ আমরা যে চেঞ্জিং সেন্টেন্স গুলো পড়ি এটাকে মূলত ট্রান্সফরমেশন করতে হয়। ট্রান্সফরমেশন মানেটা কি? ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করব ঠিকই, কিন্তু আমার মিনিং ঠিক থাকবে। অলওয়েজ আমার অর্থটা ঠিক থাকবে। যেমন আমি যদি বলি যে সে একজন ভালো ছেলে, তাহলে সেটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে বলবো? সে একজন খারাপ ছেলে না। সে একজন খারাপ ছেলে না মানে কি? সে ভালো ছেলে। তার মানে আমাদেরকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে আমাদের মিনিংটা একদম ঠিক থাকে, সেই সাথে সাথে সেন্টেন্সটাও চেঞ্জ হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভ যেটা আছে, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে আমাদের হ্যাঁ বোধক। যখন আমরা হ্যাঁ সূচক কোনো কিছু বলি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ মানে হচ্ছে না। তার মানে যদি আমরা নর্মালি বলি হি ইজ এ গুড বয়, এটাকে নর্মালি যদি আমরা নেগেটিভ করি তাহলে কি আসবে? কি বলবো? হি ইজ নট এ ব্যাড বয়। একটা জিনিস খেয়াল করো, তাহলে শুরুতে আমরা বললাম সে ভালো ছেলে, আবার আমরা বলছি সে খারাপ ছেলে না। সে খারাপ ছেলে না মানে সে ভালো ছেলে। তাহলে এখানে আমরা চেঞ্জেস বা কাজ করছি কয়টা জায়গায়? মূলত দুইটা জায়গায়। একটা হচ্ছে আমরা এখানে একটা নট শব্দটাকে নিয়ে এসেছি, আর সেই সাথে সাথে আমাদের এই যে গুড শব্দটি ছিল, এই গুড শব্দটির এক্সাক্ট যে বিপরীত যে শব্দটি, সেই শব্দটিকে আমরা নিয়ে এসেছি। গুডের বিপরীত হচ্ছে ব্যাড। এইটা একদম আমাদের বেসিক রুলস এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার। এটা ইন ডিটেলসে আমরা এখনই দেখবো। ওকে, চলো আমরা তাহলে কয়েকটা প্র্যাকটিস করে ফেলি কি কি হতে পারে। তো শুরুতে কি আছে? আই শ্যাল রিমেম্বার ইউ। খেয়াল করো সেন্টেন্সটি, আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। তাহলে এটাকে যদি আমরা নর্মালি বলি বিপরীত করতে তাহলে কি হবে? আমি তোমাকে ভুলে যাব না, তাই না? তার মানে আমি তোমাকে ভুলে যাব না, আমি তোমাকে মনে রাখবো, জিনিসটা একই। শুধু আমরা একটা বলছি অ্যাফার্মেটিভে আর একটা বলছি নেগেটিভে অথবা না বোধকে। তাহলে এখন আমাদের চেঞ্জেসটা কি আনতে হবে? একটা নট আনতে হবে, আর সেই নটের সাথে সাথে বিপরীত শব্দটাকে আমাদেরকে খুঁজে লিখতে হবে। এখন আমরা যে নট আনবো, নট কি আমরা চাইলেই আনতে পারি? যে কোনো কিছুর পরে কি নট নিয়ে আসলে হবে? তা কিন্তু না। নট আনার জন্য আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বকে আনতে হয়। নট কখনো একা বসে না। যেমন আমাদের কিছু স্কুলের ফ্রেন্ডস থাকে না, যারা সে যদি স্কুলে না যায় তাহলে আমিও যাব না, সে স্কুলে গেলে আমি যাব, এরকম। নটের বিষয়টা হচ্ছে সেও কোনো অক্সিলারি ভার্ব ছাড়া বসবে না। তাহলে এখন অক্সিলারি ভার্ব গুলো কি সেটা আমরা দেখে ফেলি। অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে, অক্সিলারি ভার্বের বাংলা কি? সাহায্যকারী ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব গুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল,
শুড, এরকম অসংখ্য অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে, তো এরকম যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেগুলোর সাথে আমাদেরকে নট যোগ করতে হবে এবং যে শব্দটি আছে তার বিপরীত শব্দটিকে বসাতে হবে। তাহলে চলো আমাদের প্রথম যে বাক্যটি দেওয়া আছে, আই শ্যাল রিমেম্বার ইউ, এটা আমরা কিভাবে করতে পারি। আই শ্যাল রিমেম্বার ইউ, এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই কি করতে হবে, নট আনতে হবে। আর নট আনতে হলে কি লাগে, অক্সিলারি ভার্ব। চলো তো দেখি এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এইখানটাতে যদি আমরা আসি, এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি পাচ্ছি, শ্যাল, তাই না, শ্যাল। তাহলে আমরা এখানে নিয়ে আসবো কি, আই শ্যাল নট, কারণ নেগেটিভ করতে হলে আমাদেরকে অবশ্যই একটা নট শব্দটাকে আনতে হবে। তাহলে নট নিয়ে আসলাম, সেই সাথে সাথে কি করতে হবে, এই যে রিমেম্বার শব্দটি আছে, এই রিমেম্বার শব্দের যে বিপরীত শব্দ, এক্স্যাক্টলি রিমেম্বার মানে কি, মনে রাখা, তাহলে ভুলে যাওয়ার ইংরেজি কি হবে, ফরগেট। তাহলে রিমেম্বারের যে বিপরীত শব্দটি আছে, আই শ্যাল নট ফরগেট ইউ। তাহলে খেয়াল করে দেখো তো আমাদের চেঞ্জেসটা কেমন আসতো। শুরুতে আমরা নিয়ে আসলাম যে অক্সিলারি ভার্বের পর একটা নট নিয়ে আসলাম, আর এই যে রিমেম্বার শব্দটি এক্স্যাক্টলি বিপরীত যে শব্দটি ফরগেট, সেটাকে নিয়ে আসলাম। ওকে, চলো এবার সেকেন্ডটাকে প্র্যাকটিস করি। হি ইজ আ গুড প্লেয়ার, সে একটা ভালো খেলোয়াড়। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, সে একটা খারাপ খেলোয়াড় না, সে একজন খারাপ খেলোয়াড় নয়, এরকম। তাহলে অবশ্যই একটা নট আনতে হবে, আর সেই নটের সাথে সাথে এই যে গুড শব্দটি আছে, গুড শব্দটি যে বিপরীত শব্দ সেটাকে আনতে হবে। তাহলে এটাতে কি হবে, হি, যেহেতু ইজ আছে অক্সিলারি ভার্ব হিসেবে, আমরা কি দিব, ইজ নট। তারপর কি আছে, এ, আমরা এ রাখবো। এই যে গুড শব্দটি, এই গুড শব্দটির বিপরীত শব্দ কি, ব্যাড। তাহলে হবে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। একদম সিম্পল, তাই না। তাহলে কাজটা কি, আমাদেরকে মিনিং ঠিক রাখতে হবে। আর এই মিনিং ঠিক রাখার জন্য যদি কোনো বাক্যে নট না থাকে তাহলে আমরা নটটাকে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আমাদের পরবর্তী যে এক্সাম্পলটা আছে সেটাকে প্র্যাকটিস করে ফেলি। পরবর্তীতে কি আছে, হি ওয়াজ এন অনেস্ট বয়। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি কি করতে হবে, অবশ্যই একটা নট আনতে হবে। আর সেই নট আনার সাথে সাথে এই যে অনেস্ট শব্দটি আছে, এই অনেস্টের এক্সাক্ট যে বিপরীত শব্দ সেটাকে নিয়ে আসতে হবে। অনেস্ট অর্থ কি, সৎ। আর তাহলে এটার বিপরীত শব্দ কি, ডিসঅনেস্ট। তাহলে আমাদের রুলস অনুযায়ী কাজ কি ছিল, আমাদেরকে একটা নট আনতে হবে। আর নট কি একা বসে, বসে না। নট কিসের পরে বসে, অবশ্যই অক্সিলারি ভার্বের পরে বসবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ। তাহলে আমরা কি আনবো, হি ওয়াজ, একটা নট আনতে হবে, ওয়াজ নট। অনেস্টের বিপরীত শব্দ কি, ডিসঅনেস্ট। হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়। ওকে, এরপর আমরা চলে যাই লাস্ট ওয়ান, দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ। এটা একটি অসাধারণ জাহাজ ছিল। তাহলে এটাকে বিপরীত করতে হলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই মিনিং ঠিক রাখতে হবে। আর মিনিং ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে, নট নিয়ে আসতে হবে। নটের সাথে সাথে তার বিপরীত শব্দ আনতে হবে। এইটা একটি অসাধারণ জাহাজ ছিল। তাহলে আমরা কি বলবো, এটা কোনো সাধারণ জাহাজ ছিল না। সাধারণ জাহাজ ছিল না মানেই তো এটা অসাধারণ জাহাজ ছিল। তাহলে আমরা কি করব, দিস ওয়াজ, ওয়াজ একটা অক্সিলারি ভার্ব, তাহলে ওয়াজ এর পরে আমাদেরকে দিতে হবে নট। দিস ওয়াজ নট, এই যে এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। অসাধারণের বিপরীত শব্দ কি, সাধারণ। তাহলে এক্সট্রা অর্ডিনারির বিপরীত শব্দ হচ্ছে অর্ডিনারি। তাহলে আমরা কি বলবো, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ। আশা করছি একদম যে ভেরি বেসিক রুলসটা আছে এটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি একটু ওভারভিউ দেই এটার প্রতি, সেটা হচ্ছে আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই মিনিংটাকে ঠিক রাখতে হয়। আর এই মিনিংটাকে ঠিক রাখার জন্যই আমাদেরকে একটা নট আনতে হবে। সেই সাথে সাথে
যে শব্দটি দেওয়া থাকবে তার বিপরীত শব্দটিকে নিয়ে আসতে হবে। আর নট কার সাথে বসে? অবশ্যই আমাদের যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব আছে সেই সাহায্যকারী ভার্বের সাথে আমাদের নটটা বসবে। ওকে, তাহলে চলো এখন এই যে আমরা এক্সট্রা অর্ডিনারি বিপরীত শব্দ অর্ডিনারি, গুডের বিপরীত শব্দ না হয় ব্যাড, এটা আমরা খুব সহজে বুঝে ফেললাম। রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, সহজে বুঝে গেলাম। অনেস্ট হচ্ছে ডিসঅনেস্ট, কিন্তু এমন তো অনেক অনেক ওয়ার্ড আসতে পারে যেটা আমরা সহজে মনে রাখতে পারবো না বা আমরা নাই পারতে পারি। সেই সমস্যাটাকে সমাধান করার জন্য তোমাদেরকে আমি কিছু প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নেবে। এখানে অনেকগুলো শব্দের বিপরীত যে শব্দগুলো সেগুলো দেয়া আছে। যেমন আমাদের এখানে গুডের বিপরীত শব্দ ব্যাড, ফ্রেন্ডের বিপরীত শব্দ এনিমি, মোরাল ইমোরাল, এরকম এখানে অনেকগুলো যেগুলো আমাদের রেগুলার প্রয়োজন সেই সবগুলো বিপরীত শব্দ দেয়া আছে যেগুলো আমাদের 9-10 আসার উপযোগী। সেগুলো তোমরা পড়ে নিলে খুব সহজেই বিপরীত শব্দটিকে তোমরা খুঁজে পেতে পারবে। ওকে, এইবার আমরা চলে যাই আমাদের সেকেন্ড রুলস, মানে আমাদের একদম বেসিক যে রুলসটা সেটা শেষ করে আমরা আস্তে আস্তে করে আমাদের এই অ্যাসার্টিভ টু নেগেটিভের ভিতরের রুলস গুলোতে যাচ্ছি। এখানে কিছু সিগনেচার রুল আছে। সিগনেচার রুল মানে কি? মানে এটা থাকলে এটা হবে, এটা মুখস্থ। এখানে বোঝার থেকে মুখস্থ বা মনে রাখার বিষয়টা অনেক বেশি, কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই, বিষয়গুলো খুবই সহজ। যেমন যদি কোনো বাক্যে আমাদের থাকে অনলি, অনলি মানে কি? শুধুমাত্র বা একমাত্র। তো যদি অনলি থাকে তখন আমরা কিভাবে আসলে নেগেটিভ করব? যদি কোনো বাক্যে অনলি থাকে আর সেই অনলিটি দিয়ে কোনো ব্যক্তি অথবা সৃষ্টিকর্তাকে বোঝায়, যেমন তাহলে এই অনলিটা দিয়ে যদি কোনো ব্যক্তি অথবা গডকে বোঝায়, সৃষ্টিকর্তাকে বোঝায়, সে অনলির পরিবর্তে আমরা সিম্পলি দিয়ে দিব নান বাট। একদম মুখস্থ রুলস। তারপর যদি অনলি দিয়ে বস্তু বোঝায় তাহলে আমরা নিয়ে আসব নাথিং বাট। আর যদি অনলি দিয়ে কোনো সংখ্যা বা নাম্বারকে বোঝায় সেক্ষেত্রে আমরা নিয়ে আসব নট মোর দেন অথবা নট লেস দেন, যেটা তোমার মনে থাকবে তুমি সেটাই ব্যবহার করবে। ওকে, তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করি কিভাবে হতে পারে। প্রথমে আমরা কি বলছি? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, তাহলে এই যে এখানে একটা অনলি শব্দ আমরা পেলাম, এই অনলি শব্দটি দিয়ে কাকে বোঝাচ্ছে? দেখো তো, এই অনলি শব্দ দিয়ে অবশ্যই আল্লাহকে বোঝানো হচ্ছে না। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। তাহলে এই অনলি শব্দটি বোঝাচ্ছে সৃষ্টিকর্তাকে, গডকে। আর যদি অনলি দিয়ে সৃষ্টিকর্তা অথবা গড অথবা কোনো ব্যক্তিকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসতাম? নান বাট। একদম সিম্পল, অনলির জায়গায় আমরা লিখে দিব নান বাট। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। একদম সিম্পল না? ওকে, চলো এর পরেরটাতে চলে যাই। অনলি দিয়ে যদি বস্তুকে বোঝায় তাহলে সেটা হয়ে যায় নাথিং বাট। সেকেন্ড সেন্টেন্সটা দেখি। এ চাইল্ড লাইকস অনলি সুইটস। বাচ্চারা শুধুমাত্র মিষ্টি জাতীয় জিনিসই পছন্দ করে। তাহলে অনলি, এই অনলি দিয়ে কাকে বোঝাচ্ছে? সুইটস কে বোঝাচ্ছে, তাই না? সুইটস মানে কি? মিষ্টি। তাহলে এই মিষ্টিটা কি? একটা বস্তুবাচক বিষয়। আর বস্তুবাচক বিষয় আসলে আমরা কি নিয়ে আসবো? নাথিং বাট। তাহলে এটা কি হবে? এ চাইল্ড লাইকস, আমাদের এখানে অনলির জায়গায় সিম্পলি একটা ওয়ার্ড দিব, নাথিং বাট সুইটস। ওকে, তার মানে যদি কোনো বাক্যে অনলি থাকে আমাদেরকে সবার আগে দেখতে হবে ওই অনলিটা দিয়ে আমি কাকে বোঝাচ্ছি। আমি কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি, নাকি সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছি, নাকি কোনো বস্তু অথবা কোনো সংখ্যা? সেই অনুযায়ী আমরা এই অনলির পরিবর্তে যে শব্দগুলো বসে সেই শব্দগুলোকে আমরা চুজ করব। লাস্ট ওয়ান, হি ইজ অনলি 10। সি, এখানে এই অনলি শব্দটা কাকে বোঝাচ্ছে? হি ইজ অনলি 10। অনলি 10, 10 কি একটা সংখ্যা, রাইট? তাহলে এই অনলি শব্দটি দিয়ে আমার এই 10টাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এটাকে কি করব? যদি সংখ্যাকে বোঝায় আমরা কি ইউজ করতাম? নট মোর দেন
অথবা নট লেস দেন, যে কোনো একটা, যেটা তোমার মনে থাকবে তুমি সেটাই ব্যবহার করবে। তাহলে আমরা কি লিখবো? হি ইজ নট মোর দেন 10। ওকে, তাহলে চলো একবার একটু মিনিং গুলো দেখে ফেলি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এটার জন্য আমরা কি লিখলাম? ডান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, একই কথা। তাহলে অনলির পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম? নান বাট। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এরপর এ চাইল্ড লাইকস অনলি সুইট, বাচ্চারা শুধুই মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে। পরেরটাতে আমরা কি লিখলাম? এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট, বাচ্চারা মিষ্টি ছাড়া কিছু পছন্দই করে না। দেখো আমরা নট জিনিসটাও নিয়ে আসতেছি, সেই সাথে সাথে যে মিনিংটাও কিন্তু আমাদের ঠিক থাকছে। হি ইজ অনলি 10, তারপর আমরা এটা কি লিখলাম? হি ইজ নট মোর দেন 10, তার বয়স মাত্র 10 বছর। আর আমরা এটা চেঞ্জ করে কি লিখলাম? হি ইজ নট মোর দেন 10, তার বয়স 10-এর বেশি না। 10-এর বেশি না মানে কি? তার বয়স 10 বছর। তারপর আমাদের মিনিংও ঠিক আছে, স্ট্রাকচারও ঠিক আছে। ওকে, এরপরে আমরা আমাদের পরবর্তী রুলস চলে যাই। মাস্ট যদি থাকে কোনো বাক্যে, তাহলে আমরা সেটাকে কিভাবে করব? যদি মাস্ট থাকে তাহলে আমরা সিম্পলি নিয়ে আসবো ক্যান নট বাট। মুখস্থ সিগনেচার রুলস যা আছে, মাস্ট থাকলে ক্যান নট বাট, তারপর হচ্ছে যদি আমাদের অনলি থাকে নান বাট, এরকম করে আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে যদি আমাদের মাস্ট থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো? ক্যান নট বাট। তাহলে চলো প্র্যাকটিস করে ফেলি। এখানে কি আছে? উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, মানে আমাদেরকে অবশ্যই আমাদের পিতামাতার বাধ্য হতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, মেনে চলতে হবে। তাহলে এই মাস্টের পরিবর্তে আমরা কি আনবো? ক্যান নট বাট। তাহলে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। ওকে, তবে আমাদের মাস্টের আরো একটা নিয়ম আছে, সেটাতে আবার ভার্বের সাথে আইএনজি আনতে হয়, একটু কঠিন। তো আমরা কঠিন কোনো কিছুতে যাব না, যেটা সহজ আমরা সেটাকেই নিব। তাহলে আমরা মাস্ট থাকলে কি নিয়ে আসবো? ক্যান নট বাট। যে কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে আর সেই সেন্টেন্সটাকে যদি আমাদেরকে বলে যেটাকে নেগেটিভ করে দেখাও, তাহলে সেই মাস্টের পরিবর্তে এক্স্যাক্টলি যেই জায়গায় মাস্ট শব্দটি আছে সেই শব্দটির পরিবর্তে আমরা ক্যান নট বাট শব্দটি নিয়ে আসবো। এর পরবর্তী রুলস আমরা চলে যাই। রুলসটা হচ্ছে বোথ ডট ডট এন্ড, যদি এইরকম থাকে তাহলে আমরা কিভাবে করব? এটা আবার কেমন জিনিস? বোথ ডট ডট এন্ড, এইটার মানে হচ্ছে এমন অনেক সময় হয় না যে আমরা দুইটা জিনিসই পছন্দ করি, যেমন আমরা আইসক্রিম খেতেও পছন্দ করি, আমরা আবার পিৎজা খেতেও পছন্দ করি। অথবা আমরা অনেক সময় বলি যে এই দুইটা মানুষই ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, যখন সবাইকে বোঝাই, দুইজনকেই বোঝাই, তখন আমরা জেনারেলি বোথ এন্ড এই শব্দগুলো আনি। তখন আমরা কিভাবে করব? যদি কোনো সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে, তাহলে প্রথম বোথের পরিবর্তে আমরা নিয়ে আসবো নট অনলি। আর এরপরে যে এন্ডটা আছে, এই এন্ড এর পরিবর্তে আমরা নিয়ে আসবো বাট অলসো। ওকে, তাহলে চলো একটু প্র্যাকটিস করে ফেলি। বোথ আনিকা এন্ড সাকিব উইল গো টু স্কুল, মানে আনিকা এবং সাকিব দুইজনই ওরা কি করবে? স্কুলে যাবে, তাই না? তাহলে এখানে কি পেলাম? আমরা বোথ পেলাম, ডট ডট বলতে বোঝাচ্ছি এই যে মাঝে যে শব্দটি আছে সেটা। আবার আমরা এন্ডও পেলাম। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? বোথ ডট ডট এন্ড এর যে রুলসটি সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলেছি? প্রথম বোথের জন্য আমরা নিয়ে আসবো নট অনলি। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথম বোথের পরিবর্তে নট অনলি, পরে কি আছে? আনিকা, আনিকা লিখে দিব। এরপরে এই যে এন্ড শব্দটি ছিল, এই এন্ড শব্দটির পরিবর্তে আমরা কি আনবো বলেছিলাম? বাট অলসো। তাহলে এখানে কি আনবো? বাট অলসো সাকিব উইল গো টু স্কুল, মানে যা আছে তাই। ওকে, তাহলে আমরা বোথ ডট ডট এন্ড থাকার কারণে আমরা নিয়ে আসলাম নট অনলি বাট অলসো। ওকে, এখন সব সময় কি আমার বোথ ডট ডট এন্ড থাকবে? তাও তো নাও তো থাকতে পারে। আমি যদি বলি যে আমি আইসক্রিমও পছন্দ করি, পিৎজাও পছন্দ করি, যেমন আই লাভ আইসক্রিম এন্ড পিৎজা, এখানে তো আমি বোথ শব্দটি ব্যবহার করিনি। তাহলে আমরা কিভাবে করব? এইটার জন্য সেম রুলস, বোথ থাকুক বা না থাকুক, যদি এন্ড দিয়ে যুক্ত করা হয়, তো সেক্ষেত্রে এন্ড দিয়ে যদি আমাদের দুইটা নাউন থাকে, তো সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো নট অনলি বাট অলসো।
যেমন আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি, আই লাভ পিৎজা অ্যান্ড আইসক্রিম। তো এইখানে তো আই লাভ বোথ পিৎজা অ্যান্ড আইসক্রিম আমি দেইনি, বোথ শব্দটি আমি দেইনি, কিন্তু আমি কি দিয়েছি, এন্ড দিয়ে এই পিৎজা এন্ড আইসক্রিম এই দুইটি শব্দকে আমি যুক্ত করেছি। তাহলে এটাকে আমরা নর্মালি কিভাবে করব, আই লাভ নট অনলি পিৎজা বাট অলসো আইসক্রিম। আর এখান থেকে চলে আসবে আমাদের বাট অলসো। তাহলে বিষয়টা একদম সিম্পল। যদি আমাদের বোথ ডট ডট এন্ড থাকে অথবা শুধু এন্ড থাকে, তাহলে আমরা কিভাবে করব, নট অনলি বাট অলসো। তাহলে আমরা যদি একটু বাংলা মিনিংটার দিকে যাই, কি আসে, আই লাভ পিৎজা এন্ড আইসক্রিম, আমি পিৎজা এবং আইসক্রিম ভালোবাসি। আই লাভ নট অনলি পিৎজা বাট অলসো আইসক্রিম, আমি শুধু পিৎজাই না আইসক্রিমও পছন্দ করি। একই তো হলো। তার মানে আমাদের সব সময় অর্থের দিকেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বোথ ডট ডট এন্ড থাকলে অথবা শুধু এন্ড থাকলে আমরা নিয়ে আসবো নট অনলি বাট অলসো। ওকে, চলো পরবর্তী রুলসে চলে যাই। এভরি ওয়ান যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, এখানে এভরিওয়ান লেখার পর দেখো ওয়ান শব্দটিকে আমি একটা ব্রেকেটের মধ্যে লিখেছি, আর এখানেও এই ওয়ান শব্দটিকে আমি একটা ব্রেকেটের মধ্যে লিখেছি। এটার কারণ হচ্ছে এই জায়গাটাতে ওয়ানের পরিবর্তে যে কোনো কিছু বসতে পারে, যেমন এভরি মাদার, এভরি ফাদার, এভরি চাইল্ড, এভরি ওয়ান, এভরিবডি, যে কোনো কিছু হতে পারে। তাহলে এভরির পর এইখানে যে শব্দটি থাকবে, যদি হয় এভরি ওয়ান, যদি হয় এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার, যেই শব্দই থাকুক না কেন, এই জায়গাটাতে এক্স্যাক্টলি সেই শব্দটি বসবে। তাহলে এভরি ওয়ান থাকলে আমরা কি নিয়ে আসবো, দেয়ার ইজ নো ওয়ান বাট। এটা মুখস্থ, একদম সিগনেচার রুলস, যে আমাদের যদি কোনো সেন্টেন্সে এভরি ওয়ান বা এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার এরকম কোনো কিছু থাকে, তাহলে আমরা নিয়ে আসবো দেয়ার ইজ নো ওয়ান বাট। তাহলে আর এই ওয়ানের জায়গাটা কি হবে, যদি এখানে থাকে এভরি মাদার, তাহলে আমরা লিখবো দেয়ার ইজ নো মাদার বাট। এভরি ফাদার, দেয়ার ইজ নো ফাদার বাট। ওকে, তাহলে চলো একটু দেখে ফেলি। এভরি ওয়ান, তার মানে ওয়ান আছে, লাভস আইসক্রিম ইন সামার, গ্রীষ্মকালে সবাই আইসক্রিম পছন্দ করে। তাহলে এখানে আমরা কি আনবো, যে এভরি ওয়ান তো আমরা দেখে ফেলেছি, আর এভরি ওয়ান যদি থাকে মানে এভরির পরে কিছু একটা থাকে, আমরা তো সিগনেচার রুল মুখস্থ করে ফেলেছি, তাহলে আসবে কি দেয়ার ইজ নো ওয়ান বাট, রাইট? তাহলে আমরা নিয়ে আসবো এই এভরি ওয়ানের পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম, দেয়ার ইজ নো ওয়ান বাট। খেয়াল করে দেখো ওয়ান শব্দটি এনেছি, কারণ কি এখানে ওয়ান ছিল, তাই দেয়ার ইজ নো ওয়ান বাট, যা আছে তাই একদম দেখে দেখে, বাট লাভস আইসক্রিম ইন সামার। ওকে, চলো সেকেন্ডটা প্র্যাকটিস করি। এভরি মাদার, এভরির পরে এখন কিন্তু আর আগের মতো ওয়ান শব্দটি নেই, এভরির পর কি চলে এসেছে, মাদার। তাহলে এভরি মাদার যেহেতু আছে, তাহলে আমরা কি আনবো, দেয়ার ইজ নো মাদার বাট। তাহলে আমরা নিয়ে আসবো দেয়ার ইজ নো মাদার বাট। বাটের পরে এইখানে যা আছে তাই, বাট লাভস হার চাইল্ড। সহজ না একদমই? তাহলে যদি আমাদের এভরি ওয়ান, এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার যে কোনো কিছু থাকুক না কেন, আমরা কি নিয়ে আসবো, দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো মাদার বাট, দেয়ার ইজ নো ফাদার বাট, এইভাবে। ওকে, চলো পরবর্তী রুলসে যাওয়া যাক। এইটা আমাদের এই অ্যাসারেটিভ টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল। এই রুলটা প্রায় পরীক্ষায় আসে, অনেকগুলো বোর্ড কোয়েশ্চেনে এসেছে, এটা আসবে। এটা একটু ট্রিকিও আছে, এটাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানটায় খেয়াল করো আমি কি বলছি, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমরা নিয়ে আসবো নো সুনার হ্যাড। একদম মুখস্থ জিনিস, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে কি নিয়ে আসবো, নো সুনার হ্যাড। আর এরপরে যে একটা কমা আছে, কমার পরিবর্তে নিয়ে আসবো দেন। চলো তাহলে রুলস অনুযায়ী আমরা এক্সাম্পলটাকে একটু প্র্যাকটিস করে ফেলি। তাহলে আমি শুরুতে কি বলেছি, যদি কোনো সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে আমরা নিয়ে আসবো নো সুনার হ্যাড। ওকে, লিখে ফেলি, নো সুনার হ্যাড।
এরপরে যা আছে তাই কি আছে, দ্য থিপ স দ্য পুলিশ। ওকে, লিখে ফেলি দ্য থিপ থিপ স দ্য পুলিশ। এরপর কি বলেছিলাম, একটা কমা, এই যে কমাটা আছে, কমার জন্য কি আসবে, দেন। তাহলে এই যে আমার এখানে একটা কমা চলে এসেছে, এই কমার জন্য আমি নিয়ে আসবো দেন হি ran away, তাই না? আমাদের রুলস অনুযায়ী এক্স্যাক্টলি এটাই হওয়ার কথা না? তাহলে আমরা কি করলাম, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমি নিয়ে আসলাম এই যে নো সুনার হ্যাড। তারপর আমার যা আছে তাই, একটা কমা পেয়েছি, কমার পরিবর্তে বলেছি দেন শব্দটি ব্যবহার করতে। এই কমার জন্য আমি যেখানে দেন শব্দটি ব্যবহার করেছি, যে কমাটা ছিল এটার জন্য। এটাই তো আমার হওয়ার কথা ছিল। কিন্তু তুমি যখন পরীক্ষায় এভাবে লিখবে, সুন্দর করে একটা ভুল হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের এই স শব্দটিতে। খেয়াল করো এখানটাতে আসলে কেন ভুল হবে আমাদের। সবকিছু আমরা রুলস অনুযায়ী করলাম, এখানে দেখো হ্যাড শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই না? নো সুনার হ্যাড, এই হ্যাড শব্দটি হয় পাস্ট পারফেক্ট টেন্সে। আর পৃথিবীতে যত পারফেক্ট টেন্স আছে, পারফেক্ট টেন্স গুলোতে আমাদের যে মূল ভার্বটি বসে সেটাকে অলওয়েজ ভি3 ফরম্যাটে লিখতে হয়, তার মানে পাস্ট পার্টিসিপল ফরম্যাটে লিখতে হয়। যেহেতু আমরা এখানে হ্যাড লিখেছি, তাহলে হ্যাড লেখার কারণে আমাদের মূল যে ভার্বটি আছে সেটা কি হবে, ভি3 ফরম্যাট হবে, তার মানে পাস্ট পার্টিসিপল ফরম্যাট হবে। পাস্ট পার্টিসিপল ফরম্যাট মানে কি, সি, এই যে স আছে, সটা হয়ে যাবে কি সিন, কারণ আমরা জানি কি সি স সিন, তাই না? তাহলে এই যে এই ভুলটাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টসরা করে। ওরা যখনই অ্যাজ সুন অ্যাজ দেখে তারা নো সুনার হ্যাড দিয়ে দেয়, কমার পরিবর্তে দেন দিয়ে দেয়, সবই ঠিক করে। কিন্তু আমাদের যে এইখানে হ্যাড থাকার কারণে আমাদের যে মূল ভার্বটি আছে সেটার যে ভি3 ফরম্যাট হবে, পাস্ট পার্টিসিপল ফরম্যাট হবে, সেটা অনেকেই ভুলে যায়। তো এটা একটু তোমরা ক্লিয়ারলি মাথায় রাখবে, যে যখনই আমরা নো সুনার হ্যাড ব্যবহার করছি, তার মানে এই হ্যাড শব্দটি যে আমরা ব্যবহার করছি এটি পারফেক্ট টেন্সে বসে। আর পারফেক্ট টেন্সে অলওয়েজ ভার্বের ভি3 ফরম্যাট হয়, তার মানে পাস্ট পার্টিসিপল ফরম্যাটটিকে ব্যবহার করতে হয়। এই জন্য তাহলে কি এক্সাক্ট সঠিক সেন্টেন্সটা আমাদের কি হবে, নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি ran away। সবাই কি বুঝতে পেরেছো? তোমাদের কাছে কি কঠিন লাগছে বিষয়গুলো? ওকে, এরপরে আরেকটি সহজ রুলসে চলে যাই। অনেকগুলো রুলস চলে আসছে, তাই না? কিন্তু তোমরা যদি একটু প্র্যাকটিস করো বিষয়গুলো কিন্তু খুবই সহজ। তাহলে দেখো এরপরে কি বলছি, যদি অলওয়েজ থাকে তাহলে নেভার আনবো। একদম সিম্পল বিষয়, অলওয়েজ মানে সব সময়, নেভার মানে কখনো না। তাহলে চলো করে ফেলি। কি বলছে, আই অলওয়েজ এগ্রিড উইথ ইউ। আই অলওয়েজ এগ্রিড উইথ ইউ। তাহলে আমরা কি বলেছি, যদি আমাদের অলওয়েজ শব্দটি থাকে তাহলে আমরা নেভার শব্দটি নিয়ে আসব। তাহলে আমরা অলওয়েজ এর পরিবর্তে এখানে কি নিয়ে আসবো, নেভার। আর এগ্রিড এর বিপরীত শব্দ কি, ডিসএগ্রিড। তাহলে কি করতে হবে দেখো, আমি সবসময় তার সাথে সম্মতি প্রকাশ করি, একমত হই। তাহলে এটাকে যদি আমরা বিপরীত করি, মিনিং ঠিক রেখে, তাহলে কি হবে, আমি কখনোই তার বিরুদ্ধে যাই না, তার দ্বিমতে যাই না। দেখো এগ্রিডটা তাহলে কিন্তু তুমি আগে বলছিলে মতের পক্ষে থাকো, এখন বিপক্ষে চলে যাচ্ছ, তার মানে এগ্রিড হয়ে যাচ্ছে কি ডিসএগ্রিড। তাহলে যখনই আমাদের এই অলওয়েজ শব্দটি থাকবে, অলওয়েজ এর শব্দটির পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, নেভার। এন্ড সেই সাথে সাথে আমাদের যে শব্দটি আছে তার বিপরীত শব্দটি আমরা ব্যবহার করব। যেমন আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, এই অলওয়েজ থাকার কারণে আমি নিয়ে এসেছি নেভার। আই নেভার, এই এগ্রিড কি হয়ে যাবে, ডিসএগ্রিড, বিপরীত শব্দ, ডিসএগ্রিড উইথ হিম। ওকে, চলো তো পরেরটা প্র্যাকটিস করি। একটু চিন্তা করো তো সেকেন্ডটা কি হতে পারে। সেকেন্ডটা কি বলেছি, সিফাত ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল মানে কি, যারা টাইম মেনটেন করে, মানে সময় মতো সবকিছুতে আসে, সময়ানুবর্তিতাটাকে তারা মেনটেন করে। ওকে, তাহলে সিফাত ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, সিফাত সব সময় টাইম মেনটেন করে বা সময়ানুবর্তিতাটাকে মেনে চলে। তাহলে এই পাঞ্চুয়াল বুঝে তো গেলাম, অলওয়েজ যেহেতু আছে তাহলে আমাকে অবশ্যই কি নিয়ে আসতে হবে, নেভার। সিফাত ওয়াজ, এই অলওয়েজ এর জন্য আমি নিয়ে আসলাম নেভার। এই পাঞ্চুয়ালের বিপরীত শব্দ লাগবে এখন,
পাঞ্চুয়ালের বিপরীত শব্দ কি হতে পারে চিন্তা করো তো। পাঞ্চুয়াল মানে যারা সময় মেনটেন করে, টাইম মতো আসে। তাহলে যারা টাইম মতো আসে না তাদেরকে আমরা কি বলি? লেট, তাই না? তাহলে আমরা এই পাঞ্চুয়াল শব্দটির বিপরীত শব্দ কি বসাবো? লেট। তাহলে কি হলো? সিফাত ওয়াজ নেভার লেট। মিনিংটা চলো খেয়াল করি। সিফাত ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল। সিফাত সব সময় সময় মেনটেন করে আসে, আর সিফাত কখনোই লেট হয় না। একই। তাহলে পাঞ্চুয়ালের বিপরীত শব্দটা কি হলো এখানে? লেট। আর এই অলওয়েজ শব্দটি থাকার কারণে আমরা নিয়ে আসলাম নেভার। ওকে, চলো লেটস মুভ অন দ্য নেক্সট রুলস। টু ডট ডট টু যদি থাকে তাহলে আমরা কি করব? দেখো, প্রথম যে টু শব্দটির কথা আমি বলছি, এটা কি? এটা দিয়ে কোনো কিছুর মাত্রাতিরিক্ততাকে বোঝায়। ওকে, এটা হচ্ছে কি আমাদের কোনো কিছুর মাত্রাতিরিক্ততা, মানে যে সে বেশি কথা বলে। আমরা অনেক সময় বলি না, সে বেশি কথা বলে, সে বেশি সুন্দর, সে বেশি খারাপ। যে অতিরিক্ত যখন বিষয়গুলো আমরা বলি তখন আমরা কি ব্যবহার করি? টু শব্দটিকে ব্যবহার করি। আর পরবর্তী যে টু আছে এটা তো একটা প্রিপজিশন, তো নর্মাল। যদি এখন আমাদের টু ডট ডট টু থাকে তাহলে আমাদের রুলস অনুযায়ী আনতে হবে সো ডট ডট দ্যাট। চলো দেখি কিভাবে হয়। এখন কি আছে? হি ইজ টু উইক টু গো। টু উইক টু গো মানে সে অনেক দুর্বল, সে যেতে পারতেছে না, মানে সে চলার জন্য, যাওয়ার জন্য অনেক বেশি দুর্বল। তাহলে যেহেতু টু ডট ডট টু আছে, আমাদের কি আনার কথা? সো ডট ডট দ্যাট। তার মানে প্রথম যে আমাদের টু শব্দটি আছে এটার জন্য আমরা নিয়ে আসবো সো, আর এরপরে যে টু প্রিপজিশনটা আছে সেটার জন্য আমরা নিয়ে আসবো দ্যাট। তাহলে নর্মালি দেখো, হি ইজ, এই টু এর পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম? সো। উইক আছে উইক, দ্যাট। এরপরে এই সেন্টেন্স আবার কোত্থেকে চলে আসলো? এটার কথা তো আমরা এখানে কিছু বললাম না, তাহলে এটা কেন আমরা এক্সট্রা ভাবে নিয়ে আসলাম? এটার বিষয়টা হচ্ছে দ্যাট। এই দ্যাট হচ্ছে এমন একটি শব্দ, এই শব্দটি যখন আসে এরপর থেকে নতুন একটা সেন্টেন্স শুরু হয়। তাহলে দ্যাটের পরে কি হবে? নতুন একটা সেন্টেন্স শুরু হবে। আর সেটা স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, এই ধরো এই দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট, তারপরে যা আছে তাই। ঠিক আছে? তাহলে এই দ্যাটের কারণে আমাদের কি হলো? নতুন করে একটা সেন্টেন্স, মানে একটা ক্লজ শুরু হয় আর কি। নতুন করে একটা সেন্টেন্স শুরু হলো, সেটার জন্য আমাদের কি কি লাগবে? সাবজেক্ট, ক্যান অথবা কুড, তারপরে নট, তারপরে যা আছে তাই। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, দ্যাট আসলো, দ্যাটের পর আমাদের কি আনতে হবে? সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্টটা কি? হি। তাহলে দ্যাট হি। এরপর কি বলেছি? ক্যান অথবা কুড। কখন ক্যান বসাবো আর কখন কুড বসাবো? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান বসাবো, যদি পাস্ট হয়, অতীতের কোনো কিছু বোঝে, আমরা কুড বসাবো। তাহলে এখানে দেখো কি বলেছি? হি ইজ। ইজটা কি? অবশ্যই একটা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের জন্য তাহলে আমরা কি নিয়ে আসবো? ক্যান। তাহলে দ্যাটের পরে আমাদের কি আসার কথা? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? হি। হিটাকে নিয়ে আসলাম। ক্যান অথবা কুড, যেহেতু ইজ আছে, দ্যাটস মিন প্রেজেন্টে আছে, আমাদের কি আনতে হবে? ক্যান। দ্যাট হি ক্যান, তারপর নট আনার কথা, নট নিয়ে আসলাম। পরে বলেছি কি যা আছে তাই। পরে কি আছে? গো আছে, গো শব্দটি বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হলো? আমরা যখনই কোনো সেন্টেন্সে টু ডট ডট টু দেখবো তখন আমাদেরকে আনতে হবে সো ডট ডট দ্যাট। আর এই যে দ্যাট শব্দটিকে আমরা নিয়ে আসলাম, দ্যাট শব্দটি আনার জন্য আমাদেরকে নতুন করে সেন্টেন্স শুরু হবে। নতুন করে সেন্টেন্স শুরু হওয়ার কারণে কি আনতে হবে? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট, যা আছে তাই। আর ক্যান বসাবো কখন? যখন আমাদের প্রেজেন্ট টেন্স থাকবে। আর কুড বসাবো যখন আমাদের পাস্ট টেন্স থাকবে। তাহলে চলো আমরা সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটাকে প্র্যাকটিস করে ফেলি। সেকেন্ডে কি বলছে? শি ওয়াজ টু পোর টু বাই আ চেইন। মানে একটা চেইন কেনার ক্ষেত্রে সে অনেক বেশি গরিব, মানে একটা সে চেইনও কিনতে পারছে না। ওকে, তাহলে আমরা এটা কি আনবো? আমরা কি পেয়েছি? টু ডট ডট টু। এটার জন্য আমরা নিয়ে আসবো সো ডট ডট দ্যাট। ওকে, তাহলে শি ওয়াজ সো পোর। এই যে এই টু এর জন্য আমরা কি নিয়ে আসলাম? সো নিয়ে আসলাম। এই টু এর জন্য আমরা কি নিয়ে আসবো? দ্যাট। এতটুকু তো একদম সিম্পল। এই টু এর জন্য আমরা দ্যাট নিয়ে এসেছি, এই টু এর জন্য আমরা সো নিয়ে এসেছি।
এই যে আমার দ্যাট চলে আসলো, দ্যাট আসলে কি আনতে হয়? সাবজেক্ট আনতে হয়, ক্যান কুড আনতে হয়, এটা নট আনতে হয়, তারপর যা আছে তাই। তাহলে এখানে সাবজেক্টটা কি? শি। তাহলে শি ওয়াজ সো পুর দ্যাট সাবজেক্ট হিসেবে আসবে কি? শি। শি এর পরে কি আসার কথা? ক্যান অথবা কুড। এখন আমরা ক্যান আনবো না কুড আনবো? দেখো এখানে কি আছে? ওয়াজ আছে। ওয়াজ মানে কি? পাস্ট। আর পাস্ট থাকলে আমরা কি আনতে বলেছি? কুড। তাহলে দ্যাট শি কুড, তারপর আনতে হবে কি? নট। দ্যাট শি কুড নট, যা আছে তাই। কি আছে? বাই আ চেইন। তাহলে কুড নট বাই আ চেইন। বিষয়গুলো কিন্তু খুব সিম্পল। তুমি যখন বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে প্রশ্ন দেখার সাথে সাথে অটোমেটিক্যালি তোমার মুখ দিয়ে এটা বের হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে রুলস গুলো, তাহলে আমরা খুব সহজে পেরে যাব। ওকে, এরপর আমরা আরেকটা সিম্পল রুলস, যদি এস ডট ডট এস থাকে তাহলে আমরা কিভাবে করব? যদি আমাদের এস ডট ডট এস থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো? নট লেস দেন। তার মানে প্রথম এজ এর পরিবর্তে আমরা নিয়ে আসবো নট লেস, আর পরে যে এসটা আছে এই এজ এর পরিবর্তে আমরা নিয়ে আসবো দেন। ওকে, তাহলে আমরা দেখি, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, সে তোমার মতোই জ্ঞানী। তাহলে আমরা কি বলছি এখানে? এজ ডট ডট এজ। তার রুলস অনুযায়ী আমাদের প্রথম এজ এর পরিবর্তে আমরা কি আনবো? নট লেস বসিয়ে দিলাম, আর পরের এজ এর পরিবর্তে আমরা কি আনবো? দেন। একদম সিম্পল। তাহলে এস ডট ডট এস যদি থাকে আমরা আনবো নট লেস ডট ডট দেন। তার মানে প্রথম এজ এর পরিবর্তে নট লেস, দ্বিতীয় এজ এর পরিবর্তে দেন। এবার আসো চিরন্তন অর্থবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইটা মানে কি? পৃথিবীতে কিছু সেন্টেন্স আছে না, দুনিয়া উল্টাই গেলে ওটা চেঞ্জ হবে না। যেমন আমাদের সূর্য প্রতিদিন পূর্ব দিকেই উঠবে, পশ্চিম দিকেই অস্ত যাবে। জিনিসগুলো একদম ফিক্সড। এই ফিক্সড যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা ডিরেক্ট নেগেটিভ করতে পারি না। যেমন আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে উঠে, তাহলে এটাকে যদি তোমাকে আমি বলি তুমি নেগেটিভ করে বলো, তুমি কি বলবা? কারণ আমরা বলি সূর্য কি পূর্ব দিকে উঠে না, এভাবে আমরা বলি না। দেখো উঠে না, আমি কিন্তু একটা প্রশ্ন করে ফেলছি। যদিও বা আমি তোমাকে এখানে বলেছি যে তুমি আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে দেখাও, তারপরেও কিন্তু আমি প্রশ্ন করে ফেলছি, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি চলে যাচ্ছি, তাই না? তাহলে যখনই আমাদের চিরন্তন সত্য কোনো বিষয় আসবে, যেমন সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এইরকম কথাগুলোকে বলা হয় চিরন্তন সত্য কথা, যেগুলো কখনোই চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা ইন্টারোগেটিভের রুলস এ করব। এখন ইন্টারোগেটিভের রুলস গুলো আবার আসলে কি? এগুলো যখন আমরা নেক্সট ক্লাসে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করব তখন আমরা ইন ডিটেলস পুরোটা করব। আজকে শুধুমাত্র এই রুলসটার জন্য আমরা ছোট্ট করে একটু দেখব, তেমন কিছু না। তাহলে দেখো, হেলথ ইজ ওয়েলথ, তাহলে এটাকে আমরা কিভাবে করব? স্বাস্থ্যই সম্পদ, তাই না? এটাও তো একটা চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথাকে আমরা কিভাবে লিখবো? যে এই যে আমাদের সূত্র হচ্ছে ভি এস ভি। ভিএসভিটা কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভের রুলস। নেক্সট ক্লাসে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন এটা আমরা দেখব। এখানে যে সিম্পলি আমরা দেখি, এখানটাতে আমাদের সবসময় খেয়াল রাখবে যদি নট না থাকে আমরা নট নিয়ে আসবো। এটা অলওয়েজ, আমরা যখন এই চেঞ্জিং সেন্টেন্সটা করব নট না থাকলে নট নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এখানে হেলথ ইজ ওয়েলথ, এখানে তো নট নেই, তাহলে আমাদেরকে একটা নট নিয়ে আসতে হবে। আর অক্সিলারি ভার্বটা সামনে চলে যাবে অলওয়েজ। অক্সিলারি ভার্ব একদম সবার শুরুতে চলে যাবে। আর যদি নট না থাকে নট চলে আসবে। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। তাহলে ইজটাকে আমরা সামনে নিয়ে যাই, ইজ। তারপরে কি বলেছি? নট না থাকলে নট আনতে হবে। এখানে কি নট আছে? হেলথ ইজ ওয়েলথ, দ্যার ইজ নো নট। তাহলে আমাদেরকে নট নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি আনবো? ইজন্ট হেলথ ওয়েলথ। একটা লাস্টে অবশ্যই এই কোয়েশ্চেন মার্ক সিম্বলটাকে তোমাকে ব্যবহার করতে হবে। এবার চলো পরেরটাতে আমরা চলে যাই। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিমে অস্ত যায়। তাহলে আমরা কি করব? সূত্রটা কি আমাদের? ভিএসবি। প্রথম ভিটা কি? অক্সিলারি ভার্ব, পরেরটা হচ্ছে সাবজেক্ট, পরেরটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, এটাতে ঘাবড়ানোর কিছু নাই, আমরা ইন ডিটেলসে কিন্তু এটা পড়বো। জাস্ট আমরা আজকে টাচ আপ দিচ্ছি ইন্টারোগেটিভটা আসলে কিভাবে হয়। তো প্রথমে আমাদের কি আনতে হবে? অক্সিলারি ভার্ব। দেখো তো এই সেন্টেন্সটা থেকে কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছ? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। অক্সিলারি ভার্বগুলোর মধ্যে আমি কি কি লিখিয়েছিলাম?
এম একদম শুরুর দিকে ক্লাসে আমরা বলেছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সবগুলো ছিল আমাদের অক্সিলারি ভার্ব। বাট এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা কি করবো? অক্সিলারি ভার্ব কোত্থেকে আনবো? যখন কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব সরাসরি দেওয়া না থাকে, তখন সেই সেন্টেন্স গুলোতে ডু, ডাজ অথবা ডিড, এই তিনটা অক্সিলারি ভার্ব লুকিয়ে থাকে। আর আরেকটা কথা বলেছি কি, যদি নট না থাকে আমরা নট নিয়ে আসবো। আর নট কি করে? অক্সিলারি ভার্ব ছাড়া তো বসে না। ওই যে কিছু ফ্রেন্ডের মতো, সে যদি স্কুলে না যায় আমিও যাব না, এরকম নটও কখনোই অক্সিলারি ভার্ব ছাড়া বসবে না। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি আনবো? ভি এস বি, তাই না? তাহলে ভি এখানে দেখো সেটস আছে, এস আছে, এস থাকার কারণে যখন ভার্বের শেষে এস বাই এস থাকে তখন আমরা ডাজ আনি। দেখো বিষয়টা আবারও বলছি যে ইন্টারোগেটিভের খুবই সহজ করে সুন্দরভাবে আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেলসে পড়বো। তাই এখানে এই এই রুলসটাতে তোমাদের একটু কঠিন মনে হতে পারে যে হঠাৎ করে আমি কিভাবে ডাজ নিয়ে আসছি, কখন আমি ডিড আনবো, কখন আমি ডু আনবো। প্রত্যেকটা বিষয় আমরা আমাদের নেক্সট যে ক্লাসটা হবে, আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ রিলেটেড যে ক্লাসটা হবে, ওখানে আমরা খুব সহজে স্মুথলি পেরে যাব। এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। তাহলে সিম্পলি দেখো এখানে শুধু এস বা ইয়েস যদি থাকে তাহলে আমরা নিয়ে আসবো ডাজ। তারপরে কি, এখানে তো কোনো নট নাই, তাহলে আমাদের কি আনতে হবে? ডাজেন্ট, মানে ডাজ নট। তারপর সূত্র কি? এস, সাবজেক্ট কি আছে? দা সান, তাহলে ডাজেন্ট দা সান। এরপরে কি, মেইন ভার্বের কথা বলেছিলাম, মেইন ভার্ব এখানে কি আছে? সেট, তাহলে লিখে ফেললাম সেট ইন দা ওয়েস্ট। এটা একটু কঠিন লাগছে, আবারও বলছি, পরবর্তী ক্লাসে সহজ হয়ে যাবে। ওকে, চলো আমরা পরবর্তী রুলসে চলে যাই। মাই সামটাইমস যদি থাকে, সামটাইমস থাকলে আমরা কি নিয়ে আসবো? নট প্লাস অলওয়েজ, মুখস্থ জিনিস। সামটাইমস থাকলে নিয়ে আসবো নট প্লাস অলওয়েজ। দেখো যেহেতু আমরা নট নিয়ে আসছি, এই নট জিনিসটা কিন্তু কখনো একা বসে না। এই কথাটা কিন্তু আমি ক্লাসের শুরু থেকে বারবার করে বলছি, নট কখনোই একা বসে না। তাহলে নট কার সাথে বসে? নটের জন্য অবশ্যই সাহায্যকারী ভার্ব লাগে। নট সাহায্যকারী ভার্ব ছাড়া কখনোই বসে না। তাহলে যেহেতু এখানে আমি বলছি যদি সামটাইমস থাকে আমরা নট প্লাস অলওয়েজ আনবো, যেহেতু নট এসেছে তার মানে আমাদের অক্সিলারি ভার্বও এখানে আসবে। তাহলে দেখো মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। ওকে, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? আমি তো এখানে কোথাও এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড এগুলো কিছুই খুঁজে পাচ্ছি না। তাহলে আমার এখানে অক্সিলারি ভার্বটা কোথায়? আমি না হয় সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ দিয়ে দিলাম। আমার তো একটা নট আনতে হবে, আর নট আনতে হলে তো একটা অক্সিলারি ভার্ব লাগবে, ওটা কোত্থেকে পাবো? একটু আগে বললাম যদি আমাদের কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি লুকিয়ে থাকে? ডু, ডিড অথবা ডাজ, তাই না? তাহলে এটা একটু খাতায় আমরা নোট করে নিব। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের কি কি থাকবে? ডু, ডাজ অথবা ডিড, এই তিনটা অক্সিলারি ভার্ব লুকিয়ে থাকবে। এই দুইটা আমরা আনবো প্রেজেন্টের সময়, আর এটা আনবো পাস্টের সময়। ওকে, আর ডাজ কখন আনবো? যদি আমাদের ভার্বের শেষে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ আনবো, না থাকলে ডু আনবো। চলো এবার সেন্টেন্সটা দেখি। মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। আমার ফ্রেন্ড মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে। এই যে ভিজিটস মি লিখেছে, এটা একটা প্রেজেন্ট টেন্স, তাই না? আর প্রেজেন্ট হলে কি কি থাকবে? ডু অথবা ডাজ। এখন কি আমরা ডু আনবো নাকি ডাজ আনবো? ভিজিটস আছে, তার মানে আমার ভার্বের শেষে এস আছে, আর ভার্বের শেষে যদি এস বাই এস থাকে আমরা কি নিয়ে আসতে হয়? ডাজ। তাহলে মাই ফ্রেন্ড ডাজ, ডাজ নট, এই সামটাইমস এর পরিবর্তে আমি নিয়ে আসলাম অলওয়েজ ভিজিট মি। তাহলে সিস্টেমটা কি? আমরা বলেছি যদি সামটাইমস থাকে তাহলে আমরা নিয়ে আসবো নট প্লাস অলওয়েজ। আর নট শব্দটি কখনোই একা বসবে না, নটের জন্য অবশ্যই আমাকে অক্সিলারি ভার্ব লাগে। এখন আমার সেন্টেন্স আমি খুঁজে দেখলাম কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের ঝটপট মাথা নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব না থাকলেও তিনটা অক্সিলারি ভার্ব এখানে লুকিয়ে থাকতে পারে, ডু, ডাজ অথবা ডিড। এখন আমরা কখন ডু, কখন ডাজ আর কখন ডিড ব্যবহার করব? যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ডু বা ডাজ, আর পাস্ট হলে ডিড। এখন ডু বা ডাজ এর মধ্যে কখন ডু আর কখন ডাজ
যদি আমাদের ভার্বের শেষে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ, এস বা ইয়েস না থাকলে ডু। তাহলে সেই অনুযায়ী আমরা কি করে ফেললাম, মাই ফ্রেন্ড। আর কথা ছিল কি, যদি সামটাইমস আছে তাহলে নট অলওয়েজ ভিজিট মি লিখলাম। কিন্তু এই নটটাকে ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই অবশ্যই একটি অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে হয়েছে, সেটা হচ্ছে ডাজ। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, চলো তো এইটা দেখি। এ ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি। এইখানে কি করতে হবে, সামটাইমস আমি পেয়েছি, ওকে, সামটাইমস পাইলে আমাকে কি করতে হয়, নট অলওয়েজ আনতে হয়। আর নট কি কখনো একা বসে? নটের জন্য অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব লাগে, তাই না? কিন্তু ফরচুনেটলি এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, এই জন্য আমাকে আর খুঁজে খুঁজে চিন্তা করে ডু ডাজ ডিড কে নিয়ে আসতে হয়নি, কারণ আমাকে অক্সিলারি ভার্ব দিয়ে দিয়েছে। বিষয়টা আরো সহজ হয়ে গেল আমাদের জন্য। তাহলে আমরা কি নিয়ে আসবো, এ ডে লেবারার ইজ, সাথে দিতে হবে কি নট, এই সামটাইমস শব্দটি থাকার কারণে আমরা কি দিব, অলওয়েজ, ইজ নট অলওয়েজ হ্যাপি। সহজ না? ওকে, চলো আমরা পরবর্তীতে চলে যাই। এখানে আবারও কিছু সিগনেচার জিনিস চলে এসেছে, আবার আমাদের কিছু মুখস্থ বিদ্যাকে কাজে লাগাতে হবে, একদম মুখস্থ দেখে দেখে বসাবো। যদি কোনো সেন্টেন্সে মেনি থাকে নেগেটিভ করার সময় নট আ ফিউ থাকলে নট মেনি, আ লিটল থাকলে নট মাচ, এন্ড যদি মাছ থাকে তাহলে নট আ লিটল আনবো। একদম যা থাকলে একটা থাকলে আরেকটা হয়, এটা আমরা মুখস্থ করে ধুপধাপ লিখে ফেলবো। ওকে, তাহলে আ দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, কি আছে মেনি, মেনি থাকলে কি আনতে বলেছি, নট আ ফিউ, রাইট? তাহলে আমরা একদম নর্মালি লিখে ফেলবো দেয়ার আর, এই মেনির পরিবর্তে এক্স্যাক্টলি কি হবে, নট আ ফিউ। শুধু এই জায়গাটাতেই চেঞ্জেস আসবে, পরে যা আছে তাই, স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাই না? একদম সিম্পল বিষয়টা কিন্তু। এরপর দেখো, যদি আমাদের এ ফিউ থাকে, এ ফিউ থাকলে আমাদের কি আনার কথা, নট মেনি, তাহলে এ ফিউর জায়গায় আমরা জাস্ট বসিয়ে দিব নট মেনি। এরপর কি বলেছে, আ লিটল থাকলে আমরা নিয়ে আসবো নট মাচ, তাহলে এখানে আমাদের আছে আ লিটল, তাহলে আমরা এখানে নিয়ে আসবো নট মাচ। এরপরে কি আছে, মাছ, মাছ থাকলে কি আনবো, নট আ লিটল, এখানে আমরা মাছ শব্দটি পেয়েছি, তাহলে আমরা নিয়ে আসবো নট আ লিটল। তার মানে এটা আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে যে এটা থাকলে আমাদের এটা আসবে। ওকে, এই হচ্ছে আমরা যতগুলো রুলস পড়লাম, এগুলোই মূলত আমাদের অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য প্রয়োজন। একদম ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট যা বলো সবগুলো রুলসই আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। এখন এইটার অ্যানালাইসিসের বেসিসে আমরা হচ্ছে কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, যেগুলো প্রিভিয়াস বোর্ডগুলোতে এসেছে, সেগুলো আমরা প্র্যাকটিস করি, তাহলে বিষয়গুলো আমাদের কাছে আরো অনেক বেশি সহজ মনে হবে। তাহলে চলো দেখি, আমাদের ঢাকা বোর্ড 2024-এ একটা সেন্টেন্স এসেছিল, ইট ডেজলস আওয়ার আইস অ্যান্ড সুথস আওয়ার হার্ট। এটা এখানে ইট বলতে মুনলিট নাইটকে বোঝানো হয়েছিল, মানে চন্দ্রিমা রাতকে বোঝানো হয়েছিল। যাই হোক, ইট ডেজলস আওয়ার আইস এন্ড সুথস আওয়ার হার্ট। চিন্তা করো তো এটা কত নম্বর রুলসে পড়ে গেল, এটা আমরা কিভাবে করতে পারি, 1 মিনিট চিন্তা করো। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এই এন্ড শব্দটি, দুইটা জিনিসকে যুক্ত করেছে, সেটা কি, dazzles our eyes, soothes our heart। এটা অর্থটাকে আমরা দেখি, এটা কি করে আমাদের চোখের মধ্যে মানে আহ আলো করে বা উজ্জ্বল করে এমন টাইপের, আর সেই সাথে সাথে সুথস আওয়ার হার্ট, আমাদের স্বস্তি দেয়, আমাদের মনে কি করে, এটা স্বস্তি দেয়। ঠিক আছে, তাহলে এই এন্ড শব্দটি কি করেছে, এই যে dazzles our eyes, soothes our heart, এই দুইটা অংশকে একসাথে করেছে। একদম শুরুর দিকে একটা রুলস মনে করো তো, আই লাভ পিৎজা এন্ড আইসক্রিম, এরকম একটা সেন্টেন্স করেছিলাম না, এন্ড দিয়ে যুক্ত ছিল, এখানেও কিন্তু এন্ড দিয়ে যুক্ত আছে। তাহলে এন্ড দিয়ে যুক্ত থাকলে আমরা কি করেছিলাম, নট অনলি বাট অলসো। তাহলে আমরা এটাকে কিভাবে করব, ইট নট অনলি, সেটা আমি অন্য কালার দিয়ে লিখি,
it not only damages our এই and পরিবর্তে আমরা কি আনবো but also clothes our heart। তাহলে বোঝা গেল এন্ড দিয়ে যখন যুক্ত আছে, এন্ড দিয়ে যুক্ত থাকার কারণে আমরা নিয়ে এসেছি কি নট অনলি বাট অলসো। ওকে, চলো আমরা 2 নম্বরটা প্র্যাকটিস করি। ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। এইটাকে ট্রাই করো তো নেগেটিভ করার, যেটা আমাদের দিনাজপুর বোর্ড 2024-এ এসেছিল। ওকে, এটা একটা নর্মাল, আমরা যে একদম শুরুর দিকে একদম বেসিক রুলস গুলো পড়েছিলাম এটার মধ্যে পড়েছে, খেয়াল করে দেখো। তাহলে আমরা কি আনবো? ইনফ্যাক্ট যা আছে তো তাই, তারপর আমাদের আনার কথা কি, নট না থাকলে নট নিয়ে আসতে হবে, তাহলে ইজ নট। ওকে, আর এই যে প্লিজেন্ট শব্দটির বিপরীত শব্দ কি? প্লিজেন্ট মানে আনন্দদায়ক, প্লিজেন্টের বিপরীত হচ্ছে কি আনপ্লিজেন্ট, মানে যেটা আনন্দদায়ক না। তাহলে আমরা কি আনতে পারি? ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট আনপ্লিজেন্ট। এটাই হওয়ার কথা না? কিন্তু এখানে একটু চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে এই ভেরি শব্দটা তাহলে কোথায় গেল? সবাইকে তো লিখলাম, তাহলে আমরা ভেরিটাকে কেন বাদ দিলাম? যদি কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি শব্দটি চলে আসে, তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অ্যাট অল শব্দটিকে ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হবে? অ্যাট অল, সেটা আমরা বাক্যের শেষে ব্যবহার করব। তাহলে ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট আনপ্লেজেন্ট অ্যাট অল। এই অ্যাট অলটা কেন এনেছি? এই ভেরি শব্দটি থাকার কারণে। আনপ্লেজেন্ট অ্যাট অল। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে, চলো এর পরেরটা দেখি। এভরিবডি অ্যাভার্স আ করাপ্টেড ম্যান, মানে যারা দুর্নীতির সাথে যুক্ত, দুর্নীতিযুক্ত মানুষকে সবাই কি করে? অ্যাভয়েড করে। এটাকে আমরা কোন রুলসে ফেলতে পারি? এটা দেখো অনেকগুলো বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, অনেকগুলো বোর্ডে রিপিটেডলি এই কোয়েশ্চেনটা এসেছে। এভরিবডি, তার মানে আমাদের যে এভরির যে রুলস ছিল, এভরিবডি, এভরিওয়ান, এভরি মাদার, এভরি ফাদার, যদি এরকম থাকে তাহলে আমরা কি করেছিলাম? দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো ফাদার, দেয়ার ইজ নো ওয়ান বাট, তাই না? তাহলে এটার এভরিবডির জন্য আমরা কি আনবো? দেয়ার ইজ নো বডি বাট যা আছে তাই, অ্যাভার্স আ করাপ্টেড ম্যান। ওকে, চলো পরবর্তীতে চলে যাই। ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মে সিম ডিফিকাল্ট। এটাতে কি বলেছে? নেগেটিভ করতে বলেছে, তাই না? মানে ইনিশিয়ালি মানে কি শুরুর দিকে, শুরুতে দ্য কোয়েশ্চেন্স প্রশ্নটি মে সিম ডিফিকাল্ট, কঠিন মনে হতে পারে। তাহলে আমরা কি বলেছি? নট আনতে হবে আর সেই সাথে তার বিপরীত শব্দটিকে বসাতে হবে। তাহলে আমরা নর্মালি করে ফেলি, ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন নট আনতে হবে, তাই না? নট আসে কিসের সাথে? অক্সিলারি ভার্বের সাথে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে? মে। তাহলে আমরা কি লিখবো? মে নট সিম ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে কি? কঠিন। কঠিনের বিপরীত শব্দ কি? সহজ। তাহলে ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন মে নট সিম ইজি। তার মানে এই ডিফিকাল্টের যে বিপরীত শব্দ সেটাকে আমরা বসালাম, আর এই মেয়ের সাথে একটা নট যুক্ত করলাম। এটা কি বুঝতে পেরেছো সবাই? তাহলে টার্গেট কি? আমাদের কি করতে হবে? নেগেটিভ শব্দ আনতে হবে, নট আনতে হবে, সেই সাথে সাথে আমাদের শব্দটির বিপরীত শব্দটাকে নিয়ে আসতে হবে। এখানে আছে ডিফিকাল্ট, ডিফিকাল্টের বিপরীত শব্দ হচ্ছে ইজি, সেটা বসাবো। ওকে, এরপর আর 4টা প্র্যাকটিস করেই আমরা আমাদের আজকের এই অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর কাজটিকে শেষ করে ফেলবো। ওকে, চলো এটা দেখি। এ জার্নি বাই ট্রেন ইজ
অলওয়েজ এনজয়েবল, এইটা প্র্যাকটিস করো। কি হতে পারে? এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। অলওয়েজ শব্দটি আছে, মনে করে দেখো, যদি অলওয়েজ থাকে তাহলে আমরা কি আনতাম? নেভার, তাই না? অলওয়েজ থাকলে আমাদের নিয়ে আসতে হবে নেভার, এবং সেই সাথে সাথে বিপরীত শব্দটিকে বসাতে হবে। তাহলে এখানে কি হবে? এ জার্নি বাই ট্রেন ইজ নেভার। অলওয়েজ এর জন্য, এই অলওয়েজ শব্দটির জন্য আমরা নিয়ে এসেছি নেভার। আর এনজয়েবল, এনজয়েবল মানে কি? যেটাকে আমরা আনন্দ করতে পারি, আনন্দদায়ক। তাহলে এটার বিপরীত শব্দ কি? বোরিং, গোমরা, মানে ভালো লাগে না এমন টাইপের। তাহলে আমরা কি লিখবো? এ জার্নি বাই ট্রেন ইজ নেভার বোরিং। তাহলে এনজয়েবল এর বিপরীত শব্দ যেটা আছে সেটা লিখে ফেলবো বোরিং। আচ্ছা, তোমাদের কিন্তু সব সময় প্র্যাকটিস করাচ্ছি অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে যায়। পরীক্ষায় কিন্তু ভাইস ভার্সাও আসে, মানে উল্টাটা আসে। তোমার নেগেটিভ দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদেরকে অ্যাফার্মেটিভে যেতে হতে পারে। সেরকমই একটা প্র্যাকটিস আমরা দেখি। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। নট আছে, ডেফিনেটলি এটা একটা নেগেটিভ শব্দ। এই নেগেটিভ শব্দটিকে কি করতে বলেছে? অ্যাফার্মেটিভ করতে বলেছে, হ্যাঁ বোধক করতে বলেছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? সারফেস ওয়াটার, নট আছে, উল্টা চিন্তা করো। আগে যেমন নট ছিল না, আমরা নট নিয়ে আসতাম, ওই শব্দটার বিপরীত শব্দ বসাতাম। তাহলে এখন নট আছে, তাহলে নটটাকে আমরা বাদ দিয়ে দিব। নটটাকে বাদ দিলে কি হবে? সারফেস ওয়াটার, এই নট কি হবে? বাদ হয়ে যাবে। তাহলে ইজ, এই সেফ এর বিপরীত শব্দ কি? নিরাপদের বিপরীত শব্দ কি? অনিরাপদ, মানে সেফ, আনসেফ, তাই না? তাহলে আমরা লিখবো সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং, মানে যা আছে তাই। দেখো মিনিংটা যদি দেখি, সারফেস ওয়াটার মানে আমার উপরিভাগের যে পানিটা, ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং, খাওয়ার উপযুক্ত না বা নিরাপদ না। তাহলে আমরা কি বলছি? সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং, সারফেস ওয়াটার খাওয়ার জন্য অনিরাপদ। একই। তাহলে ভাইস ভার্সা করার সময় নট থাকলে নটটাকে উঠাই দিয়ে শব্দটির বিপরীত শব্দটিকে আমরা বসিয়ে দেব। ওকে, চলো এরপরেরটা দেখি। ইট ইজ নট অ্যান ইজি থিং। আবারও নট আছে, তার মানে এটা কি? একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে, তাহলে আমরা নর্মালি কি করব? নট থাকলে নটটাকে উঠিয়ে দিব। তাহলে নট আছে, নটটাকে উঠাই দিই। তাহলে কি হবে? ইট ইজ ইজি। ইজি মানে কি? সহজ। সহজের বিপরীত কি? কঠিন। তাহলে ডিফিকাল্ট। ইট ইজ এ ডিফিকাল্ট, ইট ইজ এ ডিফিকাল্ট থিং। লাস্ট ওয়ান, অনলি দ্য মুন শাইনস এট নাইট। এটা কিন্তু সবচাইতে সহজ একটা রুলস এর মধ্যে আমাদের ছিল। কি শব্দটি এসেছে? অনলি। অনলি দিয়ে যদি আমরা কোনো বস্তুকে বোঝাই তখন কি আসে? নাথিং বাট। অনলি দিয়ে যদি সংখ্যাকে বোঝাই তাহলে নট মোর দেন। অনলি দিয়ে যদি আমরা সৃষ্টিকর্তা বা কোনো ব্যক্তিকে বোঝাই তাহলে নান বাট। তাহলে এখন চলো দেখি অনলি শব্দটি কোন শব্দটিকে কি বুঝিয়েছে। অনলি দ্য মুন শাইনস এট নাইট, শুধুমাত্র চাঁদই রাতে উজ্জ্বলতা দেয় বা শাইন করে। তাহলে এই অনলি দিয়ে আমি কাকে বুঝিয়েছি? দা মুন কে বুঝিয়েছি। মুন কি কোনো ব্যক্তি, নাকি বস্তু, নাকি কোনো সংখ্যা? মুন অবশ্যই একটা বস্তু, তাই না? আর বস্তুর জন্য আমরা কি আনতাম? নাথিং বাট। সিম্পলি অনলির পরিবর্তে আমরা নিয়ে আসবো নাথিং বাট। নাথিং বাট দ্য মুন শাইনস এট দ্য নাইট, যা আছে তাই। মোটামুটি এই ছিল আমাদের এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সবগুলো রুলস। আশা করি তোমরা প্রত্যেকটা রুলসই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবে শুধুমাত্র ওই যে ইন্টারোগেটিভের যে একটা মাঝখানে ছিল চিরন্তন সত্য কথা, ওইটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের এই অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভের যে ক্লাসটি আছে সেটাকে করতে হবে। সেটা করলে বিষয়গুলো তোমাদের কাছে আরো অনেক বেশি সহজ এবং স্মুথ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।